এই মানুষটা কিন্তু প্রথম আয়না ঘরে আসছিল ভোট দেওয়ার অপরাধে একজন নারীকে, সম্ভবত 3 বাচ্চার মা উনি, ওনাকে রেপ করলো, গ্যাং রেপ করছে আওয়ামী লীগের পান্ডারা। আওয়ামী লীগ হচ্ছে ভারতের একটা প্রজেক্ট এই দেশকে কন্ট্রোল করা। সে কিন্তু দাম্ভিকতার সাথে সম্ভব হাসিনা পালায় না, এখন পালায়, এখন উনি পালান নাই, উনি হাইটা গেছেন আর কি। অনেকেই বলেন যে আমরা বাধ্য হয়েছিলাম, আমাদের এটা করা হয়েছিল, আমাদের ওটা করা বলা হয়েছিল, এটা করা হয়েছিল। ভাই বিশ্বাস করেন, আপনি যদি মন থেকে চান আমি এটা চাটবো না, আমি অন্যায়কে সাপোর্ট করবো না, আপনি ফাইট করতে পারবেন চাইলে, একটা পর্যায়ে আপনি ফাইট করতে পারবেন, সবকিছু না একটু মিনিমাম করেও ঠেকানো যায়। কিন্তু আপনি কেলাইতে কেলাইতে সেলফি তুলছেন, ঠিক আছে, ওইসব মার্ডারারদের সাথে, ওইসব গুমকারীদের সাথে। শাপলা চত্বরে যখন শাপলাতে আমাদের ভাইয়েরা মারা গেল, মার্ডার করা হইলো অন্ধকার করে দিয়ে, মিডিয়াকে সরাই দিয়ে, সেটার বৈধতা উৎপাদন করছে এখনকার উপদেষ্টা লেভেলের কয়েকজন আছে না, একজন একজনকে তো বলাই যায়, দর্শক জানে আমি কার কথা বলতেছি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় নাট্য নির্মাতা, যিনি নাটক নির্মাণের পাশাপাশি বর্তমান সময়ে দেশ এবং রাজনীতি নিয়েও সরব আছেন। তার সামাজিক পাতায় চোখ বুলালে দেখা যায় যে নাটক এবং সিনেমা বা মিডিয়া জগতের থেকে বর্তমান সময়ে তার প্রোফাইলে দেশ এবং রাজনীতির পোস্ট বেশি দেখা যায়। আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান নাট্য নির্মাতা মাহবুব রশিদ বান্না। তার সাথে কথা বলবো, তার অনেক বিষয়, অনেক ঘটনা জানার চেষ্টা করব। বান্না ভাই, স্বাগত। ধন্যবাদ। অনেকদিন পর বাংলাদেশে আসলাম, ভালো লাগছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন পর্যন্ত ঠিকঠাক। বান্না ভাই, একটু আপনার জীবনে অনেক ঘটনা আমরা শুনবো, জানবো। হুম। যদি আপনার ছোটবেলাটা একটু জানতে চাই, যে আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে। ছোটবেলা তো আসলে আমার জন্মস্থান হচ্ছে ধানমন্ডিতে, ঢাকার ধানমন্ডি 15 নম্বরে আমার জন্ম, সেখান থেকে বেড়ে ওঠা। ঢাকারই ছেলে আমি। আমার পৈতৃক নিবাস হচ্ছে লক্ষ্মীপুর, মানে আমার বাবার জন্ম হয়েছিল ওখানে। আর ছোটবেলা স্কুল টাইমটা ছিল আমার দুটো স্কুল। একটা স্কুল হচ্ছে ধানমন্ডি বয়েজ হাই স্কুল, সেখানে 2 বছর পড়েছিলাম। তারপরে গভর্নমেন্ট হাই স্কুল, এরপরে কলেজ হচ্ছে কোডা, এবং পরবর্তীতে ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। এই দুইটাই, এই তো আপাতত। আর ছোটবেলা যদি বলতে পারি, ছোটবেলায় কাটার টাইমটাই আসলে পুরোটা ধানমন্ডি, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজের মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরির মাঠ, পুকুর, সাঁতার, এই তো জীবন, এটাই এইভাবে আচ্ছা, কাটছে। আর খেলা, ক্রিকেট, ফুটবল। নাটক নির্মাণ করবেন, এটা কবে চিন্তা হলো? এটা অনেক কি বলবো এটাকে, ক্লাস, না ক্লাস 8-এ আমার আসলে প্রথম মনে হলো যে আমি আসলে ফটোগ্রাফি করতে চাই। তো ওখান থেকেই শুরু। আর নাট্য নির্মাতা হতে চাই এরকম প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল যে চলচ্চিত্র নির্মাতা হতে চাই। আচ্ছা। কিন্তু চলচ্চিত্র নির্মাতা হতে যেয়ে তখন দেখলাম, তখন এখন যেমন অনেকটা পরিবেশ আছে যে কেউ হুম, হুম। চাইলেই এটা চিন্তা করতে পারে, তখন ওই একটু সময়টাতে ডিফিকাল্ট ছিল না। ছিল। হুম। হ্যাঁ, কারণ এফডিসি বেসড কাজ করতে হতো, এবং রুচিগত একটা পার্থক্য তো আমাদের সাথে সবসময় ছিলই। আমি কাউকে ছোট করছি না, বড় রুচি ছোট ছোট রুচি বলছি না, সেটা দর্শক ভালো বুঝবেন, সবকিছুরই দর্শক আছে। তো ওই সময়টা আসলে আমার কাছে মনে হচ্ছে যে টেলিভিশনে কাজ করাটা বেটার। কিন্তু আমি টেলিভিশনের ওই চিন্তাটা আসছিল আমার ইউনিভার্সিটিতে, যখন আমি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলাম, তখন থেকেই আসলে প্রথম, এবং আমি ওখান থেকে ওই সময় থেকে কাজ শুরু করি আর কি। বানাবো, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে 2012, 13, 14, 15 ওই সময়টা যদি চিন্তা করি, তখন আপনার ব্যাক টু ব্যাক অনেক হিট নাটক ছিল। তখন হুম, অপূর্ব, নিশু, তাদেরকে নিয়ে দারুণ দারুণ কাজ আপনি উপহার দিয়েছেন। হুম। কিন্তু এই সময়টাতে এসে সেটা বোধহয় কিছুটা ভাটা পড়েছে। হ্যাঁ, যেই পড়েছে। যেই বান্নাকে আমরা দেখেছি, সেই বান্নাটা হুম, বোধহয় কিছুটা হারিয়ে গিয়েছে। সেটা হুম। কি কারণ আসলে? এটা এইভাবে আমি প্রথমত বলতে চাই হচ্ছে যে আহ, অপূর্ব ভাই, নিশো ভাই অবশ্যই তাদের একটা কাজের জায়গা ছিল, কিন্তু আমার সাথে সবার আগে কাজ হয়েছিল কিন্তু তাহসান খানের, হুম, হুম, জন কবির ভাইয়ের। হুম, ঠিক আছে। হুম, তো আমি এই দুটো মানুষকে সবার আগে রেসপেক্ট করতে চাই, এবং আমি বিশ্বাস করি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তখন থেকেই, যে তাহসান ভাইয়ের মতো মানুষের সাথে আমার প্রথমেই কাজ হয়ে যাওয়াতে, আমার মতো একটা নতুন ছেলেকে উনি সাপোর্ট করাতে, আমার অন্য জায়গায় কাজ করাটা সহজ হয়ে গিয়েছিল। এখানে তো আসলে যেটা হয় সেটা হচ্ছে আমরা দেখা দেখি অনেক হুম, হেল্প হুম। করি, মানুষকে সাপোর্ট করি, বা রাইট। আচ্ছা ও করেছে, আচ্ছা তাহলে আমারও হুম, করা হুম, দরকার। তো সেই জায়গা থেকে আমার অন্যদের সাথে হয়েছে। আর এটা ধরেন পার্সপেক্টিভের বিষয়, যে আপনি মনে করছেন যে এখন বান্না ভাই একটু হারাই গেছে, ধরেন এক্সাম্পল দিচ্ছি, আপনি বললেন, হ্যাঁ, আর আমি বলবো আমি আসলে হারাই যাই নাই, আমি আসলে নতুন করে আসছি।
দুইটা দুই পার্সপেক্টিভ। হ্যাঁ, আমার পার্সপেক্টিভটা আমি একই জিনিসই 2012 সালে যা করতাম তাই কি আমার কাছ থেকে এখন এক্সপেক্ট করেন কিনা? নো, দর্শক ডেফিনেটলি নট। নিশ্চয়ই না। সো আপনি যদি এক্সপেক্ট না করেন তাহলে আমি সারা জীবনে নাটক নির্মাণ করেছি 450 প্লাস, আর কত নাটক বানাবো? মানে তার মানে কি এখন কি কিছুটা মানে গ্যাপ আমার নিজেকে আমার নতুন ভাবে আসলে তৈরি করার খুবই- জন্য? কিন্তু আমার দেখেন আমার 3টা সিরিয়াল রানিং এই মুহূর্তে। আমি হয়তো নাটকের রাজনৈতিক পোস্টারের কারণে দেশের কথা বেশি বলি হয়তো, দ্যাটস ওয়াই হয়তো আমার নাটকের আলাপটা কম আসে। ধরেন আমার এখন 3টা সিরিয়াল চলছে এই মুহূর্তে টেলিভিশনে। তো একটা ডিরেক্টর যখন 3টা সিরিয়ালে ব্যস্ত থাকে সে কি কোনোভাবে কাজ থেকে দূরে আছে? অনলাইনে হয়তো রিলিজ হচ্ছে একটা ছাত্রাবাস, আর একটা কাজ হচ্ছে আপনার যত্ন এবং ব্যাট বাস পোলাপান, এগুলো কিন্তু আসবে। সিঙ্গেল নাটক এবার ঈদেও আমি প্রায় 8টা-9টা কাজ করেছি। কিন্তু আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই সময় যে আলোচনাটা হতো কাজগুলো নিয়ে, এখন সেটা কিছুটা কম এখন কি হচ্ছে তাহলে আসলে। অভিনয় করছেন? হুম। তো দুর্ভাগ্যজনক ভাবে এটাই বাস্তবতা। তো আমার প্রিয় অভিনেতাটা নাই আমার সাথে, বা উনি কাজই করছেন না। আমি যে মানুষের সাথে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম তারা, ধরেন নিশো ভাই। হ্যাঁ, যদিও তার সাথে আমার একটা সময় যে একটু ডিস্টেন্স হয়েছিল, কিন্তু নিশো ভাই কি নাটক করছেন? নিশ্চয়ই করছেন না। তো আমি আমি এই প্রশ্নটা একটু আসতে চাই যে আমিও জানি যে নিশুভার সাথে আপনার একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, কিন্তু এই ডিস্টেন্সটা কেন আসলে কি নিয়ে ওইটা হয়েছিল? ভাই, এটা প্রফেশনালি যে কারোর সাথে ভাইয়ে ভাইয়ে তর্ক হয় না। তো আমারও মনে করে না, কিন্তু ওনার প্রতি তো আমার রেসপেক্ট কখনোই কমে নাই। ওনাকে আমি এখনো রেসপেক্ট করি, আগেও রেসপেক্ট করতাম, এবং ওটা ভাইয়া ভাইয়া তর্কের মতোই হয়েছে। কিন্তু সেই আলাপটা আসলে জরুরি না। জরুরি যেটা, ওকে। যেটা জরুরি সেটা এখন নিশুভার সাথে আপনার সম্পর্ক কেমন? দুর্দান্ত ভালো। আমি তো, আমার মনে আছে লাস্ট টাইম যখন ওনার সাথে আমার দেখা হয়েছে, হি হাগড মি, যে ভাই আয়, মানে বিষয়টা এরকম। মানে ওইখানে কোনো ডিস্টেন্স নাই আসলে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আর সবাই ম্যাচিউর এনাফ। তো ধরেন ইমোশন, আর্টিস্ট একটু ইমোশনাল হয় প্রত্যেকে। আমিও ইমোশনাল, নিশো ভাই ইমোশনাল, নিশো ভাই ভেরি মাচ ইমোশনাল, এবং উনি অনেক ব্রিলিয়েন্ট আর্টিস্ট। তো তো উনি একটু বেশি ইমোশনাল, এটা আমার সবসময় ফিল হয়। কিন্তু নিশো ভাই ইজ নিশো ভাই, ইজ অ্যামেজিং। অপূর্ব ভাই অলসো, মানে আমি তো অপূর্ব ভাইকে সাচ জেন্টলম্যান বলি। আর তাহসান ভাইকে দেখে আমার কাছে একটা টিচার ফিগারই লাগে। কিন্তু টিচার হইলেও মানে উনি আমার লাইফে একটা বড় রোল প্লে করছে। আমি যেটা বললাম আর কি, যে উনি আমার সাথে শুরুতেই কাজ করাতে যেটা হয়েছে, আমার লাইফটা অনেক ইজি হয়েছে। হয়তো আমি কাজটা ভালো করেছিলাম, দ্যাটস উনি আমার সাথে অনেক কাজ করেছেন। অবশ্যই উনি কোয়ালিটি না দিতে পারলে উনি আমাকে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এত কাজ করতো না। তোমার সময় তো সিনেমার একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে এবং আপনার তো টার্গেট ছিল সিনেমা। শাকিব খান খুব ভালো কাজ করছে, তো শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা করার প্ল্যানিং আছে কিনা আপনার? ভাই দেখেন, আমি ওই যে স্টানবাজি করতে পারবো না, বুঝছেন? ধরেন আমি আজকে বলে দিলাম হ্যাঁ আমার তো ভেবেছি উনি হতেও পারে, হ্যাঁ আমি বললাম উনি হতেও পারে। হ্যাঁ, এটা হচ্ছে গল্পটার উপর নির্ভর করে, ওই মোমেন্টে আমি কোন মাইন্ডসেটে আছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার কাছে মনে হয় না যে ধরেন 5টা সিনেমার থেকে কাট করে 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 দৃশ্য একটা সিনেমা বানানোটা আমার কাছে খুব ক্রেডিটের মনে হয় না। ইউ নেভার নো, আমি হয়তো একদিন বানাইতেছি, এক্সাম্পল। কারণ ব্যবসা তো ভিন্ন আলাপ। আমাদের পুরোটা যদি আর্ট বাদ দিয়ে ব্যবসায়িকই হয়ে যায় সবকিছু, তাহলে তো এটা আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ থাকলো না। আমি কিছু সিনেমা দেখে এই ফিল্ডটা ইদানিং করছি, যে অনেকগুলা কাট পিস, ধরেন একটু জওয়ান থেকে নিলাম, একটু অমুক, একটু আমি এভাবে না বলি, ধর ওই অমুক থেকে একটু নিলাম, তমুক থেকে একটু নিলাম, হ্যাঁ, তো নিয়ে একটু একটা জোড়াতালি দিয়ে একটা কর্নার। দর্শক কিন্তু আবার এটা রিভিউ লেখে, আমি কিন্তু আমার কথা না এটা, দর্শক রিভিউ। আমি কিন্তু কোনোটা নাম বলছি না, কোনো সিনেমাকে টার্গেট করে ডিরেক্ট। দর্শক স্মার্ট আনাফ, ওরা বুঝবে, ওনারা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। তো এইটাকে কি খুব সম্মানিত মনে হয় নাকি? আমার কাছে মনে হয় না ব্যক্তিগতভাবে, মানে সম্মানিত মনে হয় না। আমার কাছে মনে হয় যে মৌলিক থাকাটা খুব ভালো, উচিত। মানে ভাই, আমরা একটু জুলাইতে ফিরে যেতে চাই, যেহেতু জুলাই মাস চলছে এবং জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো, হয়নি এখনো, পুরোটা হতে যাচ্ছে আর হয়ে কি। যাচ্ছে। হ্যাঁ, সেই প্রেক্ষিতে জুলাই আন্দোলন নিয়ে আপনার কাছে জানতে চাই, আসলে কেমন দেখলেন এই 1 বছর? কেমন দেখলাম? প্রাপ্তি অপ্রাপ্তির গল্প আসতেছে, তাই তো? এক্স্যাক্টলি। যে প্রত্যাশার কথা যদি বলি এবং প্রাপ্তির জায়গাটা যদি বলি, এটার সামঞ্জস্যতা কতটুকু আপনার কাছে? প্রাপ্তি হচ্ছে বাক স্বাধীনতার চর্চাটা খুব ভালো হচ্ছে। এখন আপনি খুব ভয় পাবেন না যে কোনো একটা কথা বলতে, যে কোনো একটা বিশেষ বাহিনীর লোক এসে বা কোন একটা লীগের লোক এসে আপনাকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ছাত্রলীগ এসে পিটা দিবে, হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, বা হেলমেট লীগ এসে আপনাকে তুলে নিয়ে যাবে, বা এই ধরনের সিচুয়েশন নাই। ধরেন এটা উন্নতি। ধরেন সরকারি কোনো সংস্থা আপনাকে চুপ করায় দিবে, বিষয়টা এরকম না কিন্তু। হ্যাঁ, তো ভয় ভীতিটা নাই মানুষের মধ্যে, মানুষ এখন কথা বলতে পারছে। আপনি দেখেন, আমি ওই দিন দেখলাম বিটিভির ভেতরে বসে একজন টক শোতে সরকারের সমালোচনা করছে।
এটা ভালো, আচ্ছা, এটা একটা বড় চেঞ্জ। এটা মানুষের জীবনে খুব বেসিক নিড ছিল। 16-17 বছরের প্র্যাকটিস তো ভাই, কথা ফিসফিস করে বলতো যেটা দেয়ালো না শুনে, এত ভয় পাইতো মানুষ। মানে ওই আতঙ্কটা তৈরি করা হয়েছে, কেননা প্রত্যেকটা মানুষ বুঝতেছিল কিন্তু হুম, যে আহ, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করে গুম ফেলা করা হচ্ছে, মিথ্যা মামলা মেরে দেওয়া ফেলা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ভোট দিতে গেছে একজন নারী, তাকে গ্যাং রেপ করা হয়েছে কারণ সে বিএনপিতে ভোট দিছে। সেই জিনিস কিন্তু দেখে আসছি আমরা, যে ভোট দেওয়ার অপরাধে একজন নারীকে, সম্ভবত 3 বাচ্চার মা উনি, ওনাকে রেপ করলো, গ্যাং রেপ করছে আওয়ামী লীগের পান্ডারা। বুঝেন কোন পর্যায়ে ছিলাম আমরা। তো আল্লাহর রহমতে অতটা খারাপ অবস্থায় নাই, কিন্তু আমি বলতেছি না রেপ বন্ধ হয়ে গেছে, রেপ তখনও চলতো। এখন একটা রেপ হইলেও ধরেন সেটা আওয়াজ অনেক বেশি হচ্ছে, কারণ সেই সুযোগটা সরকারি করে দিছে, তৈরি হয়েছে। যে তোমাকে সাপ্রেস করবো, তুমি বলো, তুমি প্রতিবাদ করো। আগে কি হইতো, আগে আপনি বলতে পারতেন না, যতই রেপ হোক, হাজার হাজার রেপ হয়েছে, হাজার হাজার চিন্তার ঘটনা ঘটতো, হাজার হাজার গুন্ডামি করতো, হাজার হাজার ডাকাতির ঘটনা ঘটতো, হত্যা হইতো। ওই সময় বন্ধ ছিল, অফ ছিল। গুমের গল্প তো আমরা জানি, এখন গুম পরিবারগুলো দেখেন, এখনো খুঁজছে তাদের বাবাদেরকে, তাই না? তো এই বাচ্চাগুলা বড় হয়ে গেছে, এতটুকু ছিল কোলের বাচ্চা, সে বড় হয়ে গেছে, তার বাবাকে দেখে নাই, সে তো মনে নাই তার বাবার চেহারাটা, সামনাসামনি যে দেখতে কেমন ছিলেন। তো এই যে একটা, এই জায়গাটা থেকে একটা বড় চেঞ্জ, এই 1 বছরে তো এটা শুনেন নাই যে কেউ গুম হয়েছে। এটাও তো একটা সিগনিফিকেন্ট চেঞ্জ, আমি পজিটিভটা বলতেছি। আর নেগেটিভ হচ্ছে কি, মানুষ 16-17 বছর থেকে জেলখানা থেকে বের হওয়ার পরে ধরেন বুক ভরে হয়তো অক্সিজেনটা নিতে চায়, সে অক্সিজেনটা নেওয়ার মতো হলো শান্তি, অনেক কিছু আমরা সবকিছু ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সেটা হয় নাই। এবং আমি মনে করি সরকার চাইলে অনেক কিছু ভালো করতে পারতো, হুম, কিন্তু সেই স্পিরিটটা তারাই ভালো করে ধরে নাই। তারা, আমি একটা কথা খুব স্ট্রংলি বলি, সেটা হচ্ছে যে উম, আপনি যে চেয়ারটাতে বসছেন, যে গদিটা আপনি পাইছেন, সেই গদিটাতে কিন্তু মানুষ রক্ত লাগানো। ধরেন এর পরবর্তীতে যারা নির্বাচনে আসবে তারা কিন্তু রক্তের গদিতে বসবে না, আপনি বসছেন এবং আপনি রেসপন্সিবিলিটি নিয়েই বসছেন আপনারা, ঠিক আছে? এখন আপনারা কি এটা বোধ করেন কিনা, আপনারা এটা ফিল করেন কিনা ভেতরে, সেটা আপনাদের আচরণে কখনো কখনো মনে হয়েছে আপনারা এটা বোধ করেন না, আপনারা এটা ফিল করেন না, আপনারা এটাকে ইয়া করেন। এই জন্য অপ্রাপ্তিটা তৈরি হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ আশা করছিল যে এখানে প্রত্যেকটা উপদেষ্টা, প্রত্যেকটা অর্গান, এরা অনেক বিপ্লবী থাকবে, কথাবার্তায় বিপ্লবী বলতে আমি বলতে মার একটা ধর স্পিরিট কাট, থাকবে তাদের মধ্যে। স্পিরিট থাকবে, কথাবার্তার মধ্যে তাদের মধ্যে একটা জোশ থাকবে, একটা জজবা থাকবে, যে আমি তো নিরঙ্কুশ সাপোর্ট পাইছি ভাই। কোন পলিটিক্যাল পার্টিটা সাপোর্ট করে নাই এই সবাই গভর্নমেন্টকে? করেছে, সবাই আমজনতা করছে। থেকে শুরু করে সবাই করেছে। কোন পলিটিক্যাল পার্টি, কেননা একটা টেন্ডেন্সি আছে কিন্তু কিছু হইলে যে মাঝখান দিয়ে পলিটিক্যাল পার্টির দোষ দিয়ে দিত। পাওয়ারে আছেন আপনি, আপনি পলিটিক্যাল পার্টির দোষ দেন কথায় কথায়, না পারলেই পলিটিক্যাল পার্টি করতেছে না, ও করতে দিচ্ছে না, তমুক করতে দিচ্ছে না। তাইলে কি আপনি ক্রিপল, মানে আপনি কি বিকলাঙ্গ? সরি, এভাবে বলা উচিত না, কিন্তু আপনি তাহলে বলতে পারেন না কেন, আপনি 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 করতে পারেন না কেন? তাহলে আপনি নিছেন কেন দায়িত্বটা? যেহেতু দায়িত্বটা নিছেন, তাহলে দায়িত্বটা ঠিক মতো পালন করেন, সেই জায়গাটা তো আপনি করেন নাই। সো এবং কোন জায়গাগুলো করে নাই দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুলিশের, আমাদের এই যে পটিয়ার ঘটনাটা, একজন ওসি, এই ওসিটা আগে থেকেই ছিল এবং হাসিনার আমল থেকেই ছিল, সেই ওসি এখনো আমাদের ভাইদের গায়ে হাত তুলে, সাহস কত! আপনি পুলিশ, যেই পুলিশ লীগ হয়ে গেল, পুলিশ লীগ, সে পুলিশ লীগ কি ঠিকঠাক মতো সংস্কার হয়েছে? আমরা তো দেখতে পাই না। মাঝখানে তো চুরি ডাকাতি এক্সট্রিম লেভেলে চলে গেছিল, আল্লাহর অশেষ রহমত যে এটা এখন কমে আসছে, আমরা এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখতে পাচ্ছি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি আসলেই খুব ভালো হয়েছে? এটা পাবলিক কিন্তু ভালো করে জানে, যেটা সত্য সেটা আমি বলবো ভাই, বলা উচিত, কারণ এটাই তো আসলে পাওয়া, আমি বললাম প্রথমে যেটা। তারপরে ধরেন আপনি যোগাযোগ ব্যবস্থা বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, অর্থনীতিকে যে এখন তো আমরা বলতে পারি যে বিনিয়োগের যে গল্প শোনানো হয়েছিল, অনেক ধরনের বিনিয়োগ আসবে, সেই অনুযায়ী আসলে আসছিল কিনা, সেইগুলো কিন্তু প্রশ্ন করার জায়গা আছে। হয়তো রিজার্ভ বাড়ছে 31 বিলিয়ন রাইট নাও, সেটা হয়তো সামনে আরো বাড়বে, কিন্তু আমরা হয়তো অনেক লোন শোধ করছি। অনেকগুলো সেক্টর, স্পোর্টস নিয়ে আপনি কথা বলতে পারেন, অনেকগুলো জায়গা নিয়ে কথা বলতে পারেন, প্রত্যেকটা জায়গায় রিফর্মের অনেক দরকার ছিল। কিন্তু সমস্যাটা হইলো কি জানেন, সমস্যাটা হইলো যে ওই যে স্পিরিটটা তারা বেশিরভাগ ক্ষেত্রেই জনগণের সামনে শো করতে পারে, দেখাতে পারে না। হ্যাঁ, শো করতে পারে নাই, মানে ফিলটা মিস হয়েছে, যে আমরা বোধ করতে পারি নাই, যেমন আমি যে স্পিরিটে কথা বলতেছি, আমি
আমি কিন্তু আমার সেক্টর নিয়ে এখন কথা বলিনি, আশা করি সামনে প্রশ্ন থাকবে আমার সেক্টর নিয়ে, তখন আমি আমার সেক্টর নিয়ে আলাদা করে কথা বলবো, ঠিক আছে? এই জন্য আমি বাদ দিয়ে গেলাম, আমি একটু টাচ করে গেলাম জাস্ট যে ব্যর্থতা আসলে ওইটাই। সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আপনি মানুষের রক্তের উপরে আসছেন, মানুষের জীবনের বিনিময়ে আপনি যে ক্ষমতাটা পাইছেন আপনারা, সেই শক্তিতে বলিয়ান হয়ে আপনারা পারফেক্ট কাজগুলো করতে পারে নাই, যে জায়গায় দর্শক মানে মানে সাধারণ মানুষ জনগণ এক্সপেক্ট করছিল আপনাদের কাছ থেকে অনেক সিগনিফিকেন্ট কাজ, এবং অনেকে ক্রেডিটবাজি করতে যেয়ে এটাকে আরো নষ্ট করছে সরকারের ভিতরে অনেকে। Right. হ্যাঁ, এবং ক্রেডিট যদি কাউকে দিতেই হয় তাহলে ক্রেডিট হচ্ছে ওইসব শহীদদের, ক্রেডিট যদি কাউকে দিতেই হয় তাহলে ওই ওই আহতদের, যিনি চোখ হারিয়েছেন, যিনি পা হারিয়েছেন, ক্রেডিট যদি কাউকে দিতেই হয় তাহলে সাধারণ মানুষের। কিন্তু আমরা দেখলাম কি গভর্নমেন্টের ভিতরে বৈশা বৈশা নিজেদের মধ্যে ক্রেডিট বাজি, এটা করছে, মাস্টার মাইন্ড, এই মাইন্ড, ওই মাইন্ড। দরকার ছিল না এগুলার। আপনারা এই ডিফারেন্সেস কেন করলেন? পুরা ক্রেডিটটা জনগণকে দিলে কি হইতো? আপনার কি খুব লস হইতো? মানে, এবং কি হলো, গভর্নমেন্ট যখন ভিতর থেকে এটা শুরু করলো প্রথম ক্রেডিট বাজি, পলিটিক্যাল পার্টিকুলার ফিল করলো আমারও তো ক্রেডিট আছে, শুরু করলো কিন্তু গভর্নমেন্ট এই ট্রেন্ডটা। এবং সেটা কিন্তু শুরু পরবর্তীতে অন্যান্য দলগুলোর মধ্যে দেখলাম, বড় বড় দলগুলা সবাই তাদের ক্রেডিট বাজি শুরু করছে, আমার অমুক মারা গেছে, আমার তমুক মারা গেছে, আলাপ দেওয়া শুরু করছে। ভাই, শহীদ আহত প্রত্যেকটা মানুষেরই হয়েছে, প্রত্যেকটা দলেরই হয়েছে, এটা হচ্ছে কমন কথা। এবং দলের বাইরে সাধারণ মানুষও তো হচ্ছে, বেশিরভাগই সাধারণ মানুষের হয়েছে ভাই। সাধারণ মানুষ বেশিরভাগই দল চিন্তা করে আসে নাই, বেশিরভাগ দেশ চিন্তা করে আসছে। সে ভাবছে তার সার্বভৌমত্ব পাশের দেশের, শত্রু দেশের দ্বারা আক্রান্ত, আমাকে এখান থেকে জীবনের বিনিময়ে হইলো, রক্ত দিয়ে হইলো, আমাকে আমার দেশের সার্বভৌমত্বকে বাঁচাইতে হবে। সেই সার্বভৌমত্বের যেই মানে স্বাধীনতার যে চিন্তাটা, যে স্বাধীন হইতে চাই, কথা বলতে চাই, আমার স্বাধীন দেশের নিঃশ্বাস নিতে চাই, সেই ফিল থেকে আসছে। কারণ আমরা তো আসলে ভিতরে ভিতরে পরাধীন ছিলাম। আপনি কি চাইলেই ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেন? মানে আমি একটা উদাহরণ দিতেছি মাত্র, যখন একটা ক্রিকেট ম্যাচে যখন ভারত পাকিস্তান খেলা হইলো, পাকিস্তানের পক্ষে বাংলাদেশের কিছু দর্শক যে আনন্দ করলো, টিএসসি বা আশেপাশে, বাংলাদেশের একজন অভিনেতা উনি ভারতের একটা চ্যানেলে দিয়ে দিলেন সাক্ষাৎকার, যে এগুলো মনে হয় রাজাকার, হ্যাঁ এরা এরা সব রাজাকারের বাচ্চা, এটসেট্রা এটসেট্রা, কি কি জানি বললেন উনি। মানে এত ইজিলি ট্যাগিং করতো তারা, মানে মানুষকে। এই রাজাকার শব্দই কিন্তু তাকে ডুবাইছে, হাসিনাকে তো ডুবাইছে, যে এরকম গণহত্যাকারী হাসিনা, এরকম ক্রুর হাসিনাকে ডুবাইছে এই শব্দটাই তো। তো আপনি যাকে তাকে ট্যাগিং করতে পারেন না এটা। ভাই, এই 53-54 বছর পর আইসা আপনি যদি জেন জিরে বলেন রাজাকার, এর থেকে হাস্যকর কিছু হইতে পারে না ভাই। প্রত্যেকে দেশকে ভালোবাসে, এরা দিজার মানে এই এই মানুষগুলো, এই ছেলেগুলো, এই মেয়েগুলো আসলে মন থেকে চায় দেশটা চেঞ্জ হোক। সো যাই হোক, আমরা আলাপ দিতে থাকি, সামনে হয়তো সামনে ভাই, যখন গত বছর জুলাই আন্দোলন শুরু হলো, যখন আন্দোলন চলছিল, তখন আপনি শুরু থেকেই সামাজিক মাধ্যমে সরব ছিলেন। ওই সময়টা আসলে আপনার কেমন ছিল এবং কি ধরনের থ্রেট আপনার কাছে এসেছিল, এবং হাসিনা সরকার যদি পরিবর্তন না হতো তাহলে আপনার লাইফটা কেমন হতো? আচ্ছা, জুলাইয়ের স্মৃতিচারণ যদি করতে বলেন তাহলে একটু আগে থেকে আসতে হবে আমাকে, আগে থেকে আসতে হবে। আমি সেটা কি 18 আন্দোলন? 18 না আন্দোলন এটা হচ্ছে 2009 সালের পিলখানা ঘটনা থেকে আসতে হবে, ঠিক আছে? বা তারও আগে যদি আসতে চান তাহলে আসতে হবে হচ্ছে লগি বৈঠার ঘটনা থেকে। তখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট বলতে অনেক ছোট ছিলাম না, ভালোই বুঝ ছিল। তো লগি বৈঠার সময় দেখলাম যে কতগুলো মানুষ লগি বৈঠার নাম নিয়ে লাঠি অস্ত্র নিয়ে এসে মানুষের বুকের উপরে পাড়ায় পাড়ায় মানুষকে মেরে ফেলতেছে। এই যে স্টেডিয়ামের সামনে, এখন যেটা ফুটবল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম বলা হয় যেটাকে, এই স্টেডিয়ামের সামনে যে এখানে লাইভ টিভিতে লাইভ দেখাচ্ছিল, পাড়ায় পাড়ায় মারতেছে। তখন আমরা অনেক ছোট ছিলাম, আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু দেখেন একটা জিনিস বুঝেন, এইটা কিন্তু এই জেনারেশন অনেকে দেখে নাই। হ্যাঁ, ধরেন আমরা একটু আগে জেনারেশন, জেনজির আগেরটা, দ্যাটস ওয়াই আমি হয়তো, অনেকে ফিল করে আমি জেনজি, আমি অবশ্যই জেনজি, ঠিক আছে? আমি পরের জেনারেশন আমি হব, আমি ওই টোনেই কথা বলবো। সো এটা তো আসলে মাইন্ডসেটের ব্যাপার। তো যেহেতু ওই সময়টা দেখছি, সো এই দৃশ্যটা আমার চোখে আজীবন লেগে থাকবে। একটা দৃশ্য সবসময় ভাসে, যে একটা মানুষ মাটিতে বসে রয়েছে, 3 জন তার উপরে লাফাচ্ছে। এই আওয়ামী লীগের লোকজন গুলো, এই পান্ডাগুলা, এই গুন্ডাগুলা, এই দুর্বৃত্তরা বা
এটা আসলে শব্দ দিয়ে প্রয়োগ করা যাবে না, গণহত্যাকারী বা যেভাবে বলেন, এরা কিন্তু এটা করছে এবং সেখান থেকে শুরু হয়। তখন কিন্তু আমি জানি না দর্শক মানে জনগণ এত সচেতন তখন হয়তো হয়ে ওঠে নাই। প্রথম বোঝা গেল যে এরা আসলে অনেক বড় সুদূর প্রসারী প্ল্যান নিয়ে আসছে। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগ হচ্ছে ভারতের একটা প্রজেক্ট এই দেশকে কন্ট্রোল করা। এটা আমি বিশ্বাস করি, ট্রাস্ট করি এটা আমি। ভারতের সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে প্রজেক্ট, নাথিং এলস। যে এই দেশকে সাপ্রেস করতে হবে, কিভাবে করতে পারে, এই পলিটিক্যাল পার্টি পাওয়ার রাখতে হবে, এর জন্য যা যা করা দরকার করো, অফিসার যতগুলো মারা দরকার মারো। আমাদের দেশপ্রেমিক অফিসার 57 জনকে তারা নির্বিচারে হত্যা করলো এবং 2009 সালে আর্মির হাতে সব ছিল, পাওয়ার ছিল, র্যাবের হাতে পাওয়ার ছিল, তারপরও বাঁচাতে পারলাম না আমরা, কারণ ঢুকতেই দেওয়া হয় নাই। ততক্ষণে সব শেষ। 2009 সালের ঘটনা। আসেন তারপরে শাহবাগের আন্দোলন। শাহবাগের আন্দোলন দিয়ে লেজিটিমেসি ক্রিয়েট করা হলো কিসের? আপনার শাপলা চত্বর, শাপলা চত্বরের হত্যাকাণ্ড। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পরে দেখেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড হচ্ছে শেষ, একদম বুঝাই দেওয়া হলো যে এখন থেকে সে ফ্যাসিস্ট, এখন থেকে সে একদম কনফার্ম ডান, এটা একদম ডিক্লিয়ার্ড। বলা হলো কিসের? মানুষগুলো মারা গেছে, বলা হয়েছে তারা আগে তাকে রং মাখায় তাকে শুয়েছিল। মানে একটা মানুষ, একটা দেশের প্রধান, মানে সরকার প্রধান কতটা ব্রুটাল হইতে পারে, কতটা সাইকোপ্যাথ হইলে এই ধরনের গল্প বানাইতে পারে যে রং মাখায় নাকি মানুষগুলা, আমাদের ভাইয়েরা শুয়েছিল। এই যে দাড়িওয়ালা, টুপিওয়ালা এই মানুষগুলাকে আমরা সবসময় দূর ঠেলে দেওয়ার একটা কালচার ক্রিয়েট করলাম, অথচ তাদের পেছনে দাঁড়াই আমরা নামাজ পড়ি, তারাই আমাদের জানাজা পড়ায়, হ্যাঁ, আমাদের বিপদে আপদে তারাই দোয়াটা করে। এই মানুষগুলোকে আমরা কখনো রেসপেক্ট করি নাই, আমরা তাদেরকে সমাজের বাইরে ছুচু করছি, ছিছি করছি। কিন্তু এটা কিন্তু অসম্ভব বাজে জিনিস, এই জিনিসটা কালচারটা ক্রিয়েট করা হয়েছে এবং কালচারাল ফ্যাসিস্টগুলো এটা তৈরি করছে। এবং ওই সময় আপনি দেখেন উত্থান কালচারাল ফ্যাসিস্টগুলার, এবং সেই ফ্যাসিস্টগুলাই কিন্তু এখনো আছে। তারা এখন বিভিন্ন নামে আছে, বেনামে আছে। এখন ইদানিং একটু দৌড়ের উপর থাকে বলে, মানে জনগণের দৌড়ের উপর থাকে বলে হয়তো বা আগের মতো করে কথা বলতে পারে না। কিন্তু আপনি দেখেন এই যে শাপলা চত্বরের পরের ঘটনা যদি প্রবাহে বলি, পরবর্তী ঘটনার প্রভাব কি? নিরাপদ সমাজের আন্দোলন। নিরাপদ সমাজের আন্দোলন 2018। স্কুলের বাচ্চাদেরকে অন্ধ করা হলো, মেরে ফেলা হলো নির্বিচারে। আমরা জানিও না কতজন গুম করছে। স্কুলের বাচ্চাদেরকেও আপনি স্পেয়ার করলেন না, মাফ করলেন না, শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, ওদেরকে পেটানো হলো। মনে নাই একদিন ধানমন্ডিতে কি করলো অসম্ভব ভাবে, বাচ্চাগুলোর সাথে যা তা হইলো ওই দিন। এটার পরে তার কিছু বলার থাকে না, এটা তো আরো হিংস্র, যত দিন যাচ্ছে আরো হিংস্র। তারপরে কি? তারপরে আসলে কোটা আন্দোলন প্রথমটা, হ্যাঁ, ওখানেও একই রকম। এই যে নূর ভাইরা যে উঠে আসলেন, এই যে এখন রাজনীতিবিদ, যদিও তাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে বিভিন্ন মানুষের মনে, কিন্তু তারপরেও উনি কিন্তু ওখান থেকে উত্থান, এবং উনি সময় তো অনেস্টলি উনি ফাইটটা করছিলেন, ওই নেতারা, ওই সময়কার নেতারা। তো পরবর্তীতে অনেক বছর সময় লেগে গেল, ছোট ছোট আন্দোলন চলছে 16 বছর ধরে। বিএনপি, জামাতের মতো দলেরা, বিশেষ করে আমি বলবো যে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি, মানে যেভাবে সাফার করছে আপনি বুঝেন। 60 লক্ষ মামলা ছিল বিএনপি নেতা কর্মীদের নামে, কেউ বাড়িতে থাকতে পারতো না, কেউ বাড়িতে থাকতে পারতো না। 60 লক্ষ মামলা। তো 60 লক্ষ মামলা যদি শুধু একটা দলের বিরুদ্ধে, নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়, তাহলে কিভাবে থাকবে, সার্ভাইভ করবে? তাও তো টিকে ছিল দলটা এবং প্রোগ্রাম দিত। তো এই দলের প্রতি আসলে এই জন্য অনেক বেশি সিম্পেথাইজড আমি, অনেক বেশি তাদের প্রতি মায়া হয় যে এই যে এইভাবে কষ্টটা করে গেছে এই দলটা এখনো। এবং দেখেন স্টিল তারা কিন্তু খুব ভেরি মাচ অ্যালাইভ, এবং তারাই হচ্ছে এখন বাংলাদেশ সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল। এনিওয়ে, সো এরপরে দেখেন এই যে 24 এর মধ্যে যে এর সব অনেকগুলো আন্দোলন, 28 অক্টোবরের আন্দোলন বলেন, তারপরে যদি আমি ভুল না করে থাকি 10ই ডিসেম্বরের একটা সমাবেশ গোলাপবাগে নিয়ে যাওয়া হইলো, তাদেরকে জায়গা দেওয়া হইলো না, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ধরনের স্টোরিজ আছে। এরপরে কিন্তু এসে 24টা আসলো, এবং 24টা হচ্ছে প্রশ্নপত্রের বাইরের প্রশ্ন, যেটা হইতেছে হাসিনা উত্তর এটা তাদের মাথায় ছিল না এরকম কিছু হতে এটা পারে। কিছু হতে পারে, এটা তারা কল্পনাও করে নাই আসলে, এবং এটা ডিজার্ভ করে। দেখেন এটা আল্লাহর গজব নামছে আমি মনে করি। এত খুন, এত গুম করার পরে, এত গণহত্যা করার পরে, এটার পরে আর ঠিক থাকা যায় না। এবং সে কিন্তু দাম্ভিকতার সাথে সব হাসিনা পালায় না, এখন উনি পালান নাই, উনি হাইটা গেছেন আর কি। মানে বিষয়টা এরকম, উনি শুধু পালান নাই, উনি মানে জীবন নিয়ে পালাইছেন। মানে যেভাবে মানুষ গণভবনের দিকে গেছে, তাকে যদি পাইতো তাহলে অস্তিত্বের খুঁজে পাওয়া যেত। এক্স্যাক্টলি। কারণ হইতেছে ভাই উনি ডিজার্ভ করে, উনি তো এই পাপটা কামাইছে, এটা তো উনি, এই পাপটা তো উনি কামাইছে।
তাই না? উনি নিজেও কিন্তু একটা সময় ওনার পরিবারকে হারাইছেন, তারপরে দেশে আসছেন। হ্যাঁ, দেশে এসে যেই মানুষটা তাকে সাপোর্ট করলো, মানে ওই সময় আসতে দিল দেশে, হুম, সেই মানুষটার দলটাকে উনি সবার আগে খাইছে, ধ্বংস করছে, মানে তাদেরকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে। বিএনপি, খালেদা হ্যাঁ, জিয়া। অবশ্যই, অফকোর্স, মানে এবং খালেদা জিয়াকে তো অনেক ধরনের সে নির্যাতন করেছে। খালেদা জিয়াকে তো হেন কোনো নির্যাতন নাই যেটা করা হয় নাই, সব করা হয়েছে, সব। এবং আমি আমি দেখেন, এই যে অনেকগুলো ঘটনার পরে জুলাই নিয়ে আলোচনা করতে গেলে আমার কাছে পুরো কনটেক্সটটা বলে আসতে হয়। আমি ধূপ করে তো আমি যেতে পারি না, আসতে পারি না। এর মধ্যেও তো অনেকগুলো ঘটনা আছে, তাই না? 2008 সালের আপনার নির্বাচনটাকেও কি আপনি স্বচ্ছ নির্বাচন বলেন কিনা? আমি তো মনে করি না মোটেও স্বচ্ছ ছিল। আমি মনে করি পুরোপুরি আর্মির হাত দিয়ে ওই সময় যেসব মইনুল আহমেদ ছিল এবং তার গঙেরা সবাই মিলে এটা প্ল্যান করে এটা করা হয়েছে। কারণ বিএনপি 30টা আসন পাওয়ার দল কখনোই ছিল না, এটা সবাই জানে। ঠিক আছে, সো এটাই হয়েছে। হয়তো বিএনপি ক্ষমতায় আসতো না, কিন্তু বিএনপি 120 130 প্লাস সবসময়, এটা সবচেয়ে খারাপ অবস্থা থাকলো বিএনপির এই আসন থাকার কথা, তো সেটা হয় নাই। সো এই সবকিছু মেলানোর পরে এই জুলাই আসলো। আর এই জুলাই যেটা হইলো, আমার সবসময় মনে পড়ে যেটা, সেটা হচ্ছে আমার বাসার কাছেই হচ্ছে পুরনো এয়ারপোর্ট। প্রতিদিন 100+ হেলিকপ্টার শুধু উঠতো, এখান থেকে নামতো। তো আমার বাসার ছাদের থেকে আমি দেখতাম যে গুলি করতেছে। আমার 10 নম্বরে একদিন গেলাম, 10 নম্বরে যেয়ে দেখলাম যে উপর থেকে গুলি হচ্ছে। সো আশেপাশে অনেকগুলো মানুষ, বাচ্চারা পড়ে আছে, মানে একদমই ইয়াং এইজের 2-3টা ছেলেকে দেখলাম আহত, ছড়া গুলি খাচ্ছে, খেয়ে আছে, সারা বডির ভিতরে রক্তাক্ত। মানে এই যে দৃশ্যগুলা, এগুলা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। মানে এখন ধরেন আমি বলতে গেলে জুলাই স্মৃতি স্পেশালি, আর আমাদের থ্রেটের গল্প বলেন, তাহলে প্রথম থ্রেট খাইলাম হচ্ছে আমি একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা বাহিনীর কাছ থেকে। আমাকে ফোন করে বলা হয়েছিল যে আমরা ডিবি থেকে বলতেছি, আপনি লেখা থামান, ঠিক আছে, অনেক বেশি দেখাচ্ছেন, ঠিক আছে, স্টপ, ইউ শুড স্টপ ইট। সো আমি জানি না আদৌ ডিবির থেকে ফোন আসছে কিনা, হয়তো ফেকও আসতে পারে, আই ডোন্ট নো, কিন্তু হয়েছে। 2018 সালে তো এটা আমার সাথে হয়েছিল, আমাকে তুলতে আসছিল। আমি জাস্ট আধা ঘন্টা আগে একটা ফোন আসছিল যে আপনি বের হয়ে যান বাসা থেকে, আমি বের হয়ে গেছিলাম। তো দ্যাটস 2018 সালে আমি সার্ভাইভ করে যাই, 4 দিন পরে বাসায় ফিরি। সো এইবারও কিন্তু এরকম অনেকটা ঘটনা ঘটছে, আমাকে 7 দিন বাসা বেড়ে থাকতে হয়েছে পালায়। হ্যাঁ, সো যুবলীগের লোকেরা আসলো আমার অফিসে আমাকে খুঁজতে, ছাত্রলীগের ছেলেরা আসলো আমার পুরনো বাসায় আমাকে খুঁজতে। এবং আমি যেটা সন্দেহ করি, আমার যেই ঠিকানা, পুরনো ঠিকানাটা যেই যেই জায়গাগুলোতে দেওয়া ছিল, তারা ওইখানে ওইটা পাইছে, এবং আমারই ইন্ডাস্ট্রির কিছু লোক আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছে, আমি বিশ্বাস করি। 1971 সালে রাজাকাররা যে ভূমিকাটা পালন করছে, আমারই ইন্ডাস্ট্রির, আমারই কোনো একটা, আর যাতে আমি ভাই ডাকি, হয়তো বোন ডাকি, কেউ একজন আমার এই ঠিকানাটা বের করে দিয়েছে, এটা আমি বিশ্বাস করি, এবং এটা আমার সাথে ঘটছে। হ্যাঁ, সো আমি কিন্তু বেঁচে গেছি। এবং আর যদি না যাইতো হাসিনা, সংক্ষেপ করে ফেলি কথাটা, তাহলে কি হইতো আমার? আমি দুইটা পসিবল জিনিস হলে, হয় মৃত্যু, না হয় গুম। আমার আমি বিশ্বাস করি আমাকে জেলে মেরে টেরে আমার জেলে রাখতো, নির্যাতন করতে, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, কেন আমি সাংস্কৃতিক অঙ্গনের বলেন আর আমাদের মিডিয়া অঙ্গনের বলেন, যে কয়জন ভোকাল ফেসেস আছে, তার মধ্যে তারা ফাইন্ড আউট করে ফেলছে আমি তো এক্সপোজড, যে আমি ওপেন করে ফেলছি আমাকে, যে আমি তোদের বিরুদ্ধে। সো আমার মনে হয় না ওরা যে ধরনের মানুষ, অত মানুষ না, এটা আসলে বেসিক্যালি রাক্ষসের থেকেও ভয়ঙ্কর। সো মনস্টার, সো এই মনস্টাররা আমাকে বাঁচায় রাখতো বলে আমার মনে হয় না, আমাকে মনে হয় গায়েব করে ফেলতো। সো যে কোনো একটা অপশন, এটা আমি ফিল করি। আপনার ফেসবুকে তাকালে দেখা যায় হচ্ছে দেশ নিয়ে, রাজনীতি নিয়েই আপনি পোস্ট করে থাকেন সাধারণত এই সময়টাতে। রাজনীতি নিয়ে আপনার কোনো ভাবনা আছে বা রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো প্ল্যানিং আছে? দেখেন, রাজনীতির ভিতরে তো আছি, মানে মানে কোনো দলের হয়ে রাজনীতি করা কিংবা নির্বাচনে অংশ নেওয়া, এরকম কোনো আজকে প্ল্যানিং আছে? ইন্টারভিউ দেওয়া পর্যন্ত না, কোনো একটা দলে, নির্দিষ্ট দলে জয়েন করার কোনো ইন্টেনশন এখন পর্যন্ত নাই। হ্যাঁ, সো সেটা বলবো যে স্ট্রেট অ্যাওয়ে নাই বলবো। কিন্তু যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আপনার কোনো পছন্দের দল আছে কিনা, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি বলতে পারি হ্যাঁ, আমি জাতীয়তাবাদী দলকে পছন্দ করি ব্যক্তিগতভাবে এই মুহূর্ত পর্যন্ত, অবশ্যই। এবং এটার অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান। কেননা আমি, এটা কিন্তু রেকর্ড রাখতে হবে, সেটা হচ্ছে, এটা বলতে, এটা অনেকে বলেন না, আমি জানি না এই পয়েন্টটা, আবার অনেকে বলেনও, কিন্তু এটা সবসময় বলা উচিত খুব বড় গলায়। সেটা হচ্ছে
বিশেষ করে বিএনপি নেতাকর্মী যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে যে এই মানুষটা কিন্তু প্রথম আয়না ঘরে গেছিলেন, রাইট? ওনাকে নির্যাতন করা হইলো না? ওনাকে কি পরিমাণ যন্ত্রণা দেওয়া নির্যাতন হয়েছে? করা হয়েছে, right? আরাফাত রহমান কোকুকে, ওনার ছোট ভাই, ওনাকে নির্যাতন করা হয়েছে। ইউনেভার নো, হয়তো সেই নির্যাতনের এফেক্টে উনি অনেক আর্লি চলে গেলেন। ওনার মাকে নির্যাতন করা হয়েছে, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে, যাকে আকপোষীন নেত্রী বলা হয়, উনি কোনোদিন দেশ ছেড়ে যান নাই। সেই মানুষটাকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হইলো, মানে জেলে রাখা হইলো। কি না, তার বাবাকে আগে বিদেশি চক্রান্তে এই দেশের কিছু দোসরেরা মারলো, হত্যা করলো জিয়াউর রহমানকে। বাংলাদেশের সবচেয়ে মানে গোল্ড বা মানে আমি ডায়মন্ড লেভেলের বা তার চেয়েও বড় কিছু লেভেলের একজন লিডার, যাকে আমি মানে সবচেয়ে বেস্ট লিডার বাংলাদেশের, তাকে ওনার পুরো ফ্যামিলিটার দিকে তাকান, কি পরিমাণ স্ট্রাগল পরে এই মানুষটা কিন্তু এখনো টিকে আছে। সো দ্যাটস ওয়াই ইজ দ্য অনলি রিজন ওয়াই আমি এই দলটার প্রতি অনেক বেশি। আরেকটা রিজন অবশ্যই খালেদা জিয়া বটেই, এটা নিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি ওনার একটা অরা আছে, সো সেটাকে অস্বীকার করা যাবে না। সো আমি বিশ্বাস করি যে ওনার লিডারশিপে ভবিষ্যতে ভালো কিছু হবে। দ্যাটস ইট। আমি একটু অন্য একটা ব্যাপার একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যদি এনসিপির কথা বলি বা ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করা বলি, এই অভ্যুত্থানের পরেই বা তার কিছু সময় পরে এই যে রাজনৈতিক দল গঠন করাটা আপনি আসলে কোন চোখে দেখেন? আমি পজিটিভ দেখি ভাই, আবার নেগেটিভ দেখি। নেগেটিভটা আগে বলি, হ্যাঁ এবার নেগেটিভটা আগে বলি, কারণ হচ্ছে ধরেন ওরা যদি কোনো দল না করতেন, ওনারা যদি কোনো দল না করতেন, তাহলে ওনারা আমাদের মানুষের মনে থেকে যেতেন, যে বিবেক হিসাবে থেকে যেতেন টাইপের, যে আমরা যখন বিপদ পড়বো তাদের কাছে যাব। আবার কোনো ফ্যাসেজ নাড়াচাড়া দিতে গেলে আমরা তারা ভ্যানগার্ড হয়ে দাঁড়াবে। আবার এটাও চিন্তা করতে হবে যে তাদের পার্সপেক্টিভ থেকে ভেবে দেখেন, আমরা না হয় তাদেরকে ভ্যানগার্ড হিসেবে চিন্তা করতেছি, তাদের সেফটিটা কি ছিল? কোনো এখন পর্যন্ত জুলাই সনদ হয় নাই রে ভাই। তারা একটা গভর্নমেন্টকে, একটা চরম অত্যাচারী প্রতিশোধ পরায়ণ একটা সন্ত্রাসী সংগঠনকে তারা সরকার থেকে ফেলে দিছে, পাওয়ার থেকে ফেলে দিছে। তাদের সেফটি কি জীবনের? একটা বেজ লাগবে। সো পলিটিক্যাল পার্টি ইজ আ বেজ, যেটা তাদেরকে সেফটি দেয়, আমি যেটা বোধ করি। সো তাদের পার্সপেক্টিভ থেকে ভাবলে অনেকাংশে ঠিক আছে ডিসিশনটা। আর যদি আপনি জনগণের পার্সপেক্টিভ থেকে ভাবেন, জনগণের ভাগ হয়ে যাবে দুই ভাগে। একদল বলবে যে তাদের না করলেই হইতো, আর একদল বলবে তাদের করলে হইতো। আমি যেটা সাধারণ মানুষের যে আলাপচারিতা দেখি, সেখান থেকেই আলাপটা দিচ্ছি। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি মনে করবো যে আমি চাই তারা রাইট পলিটিক্সটা করুক। আমি চাই, যেহেতু ঘোষণা হয়েই গেছে, এখন তার যদি কিন্তুর মধ্যে থেকে লাভ নাই, রাইট পলিটিক্সটা করুক। আর যেই কন্ট্রোভার্সিগুলো হচ্ছে ওনাদেরকে নিয়ে, সেই কন্ট্রোভার্সিগুলোর মধ্যে যতটা সম্ভব কমায় নিয়ে আসলে ভালো। হাসনাতের মতো লিডার দরকার আরো, হওয়া উচিত। আর রাতারাতি তো হওয়া যায় না। হাসনাত যেই মানুষটা, মানে আমি কিন্তু খুব ইন্সপায়ার্ড হই তার অনেক কথায়, অনেক ইয়াতে, এবং খুব বোল্ড, সাহসী। সো এরকম লিডার দরকার, এবং সেরকম লিডারশিপ দরকার। আর কিছু বেফাস মন্তব্য করা কিছু লিডার আছে, যারা কথায় কথায় ফালতু কিছু কমেন্টস করে, এই ফালতু জিনিস। আর কিছু কিছু নতুন বন্দোবস্তের নামে কি কি জানি বড় বিরাট বিরাট স্ট্যাটাস দেয় কিছু কিছু মানুষ আছে। এইগুলো একটু বন্ধ করা উচিত আমার মনে হয়। এই ভণ্ডামি লাগে, মাঝে মধ্যে খুব ভণ্ডামি লাগে। আবার কিছু কিছু আছে, তাদের বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব দিয়ে তাদের নাম হয়ে গেছে, যে বঙ্গবন্ধু যেমন নাম ছিল, এরকম বন্দরবন্ধু হয়ে গেছে নাম কয়েকজনের দেখলাম। তো এটা তো মানুষই দিচ্ছে, তো নিশ্চয়ই আপনি কিছু একটা করছেন আকাম, নাইলে আপনার এই নামটা হইলো কেন? হাসনাদের তো এটা হয় নাই, তো আপনার হইলো কেন? নিশ্চয়ই আপনি কোনো কাম করছেন, নাইলে তো এটা হওয়ার কথা মানে, বা আপনি হয়তো করেন নাই, কিন্তু তারপর পার্সপেক্টিভ তৈরি হয়েছে। আমি তো আর বিচারক না, আমি বলতে পারবো না, দর্শক ভালো বলতে পারবে বা জনগণ ভালো বলতে পারবে, কিন্তু আপনারা করছেন এই কামটা বা কোনো একটা ভাবে। আর মানুষ তো জানে, আসলে মানুষ তো বেকুব না। বেকুব হইলে হাসিনারা নামাইতে পারতো না জীবন দিয়া, ঠিক আছে? সো যদি ফিল করেন যে হ্যাঁ আমরা যা করতেছি মানুষ তো দেখতেছে না, মানুষ তো বুঝতেছে না, তাইলে ভুল। এবং আমার বিশ্বাস যে এই দলটা পরিপক্কতার পরিচয় দিবে সময়ের। ইনএক্সপিরিয়েন্স একটা ফ্যাক্ট, হ্যাঁ, এক্সপিরিয়েন্স হইতে হইতে ভাই, আমিও তো ইনএক্সপিরিয়েন্স একটা মানুষ ছিলাম যখন আমি প্রথম কাজ শুরু করি, অনেক কিছুই বুঝতাম না। ঠিক তেমন তারাও তো নতুন পলিটিক্সে, ওইভাবে সরাসরি পার্টি নিয়ে তারাও তো নতুন, তাও তো তারা চেষ্টা করছে। সো আমি পজিটিভ থাকতে চাই, অপটিমিস্টিক থাকতে চাই। আই বিলিভ তারা ভবিষ্যতে নিজেদের ভুল ত্রুটি কাটায় ভালো কিছু করবে।
আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই মিডিয়া ইন্ডাস্ট্রিতেই অনেক ধরনের মানুষ আছে যারা হচ্ছে কোনো একটা লেজুর ভিত্তিক রাজনীতির সাথে যুক্ত ছিল কিংবা হচ্ছে নোংরা পলিটিক্সের সাথে যুক্ত ছিল, তাদের নিয়ে আসলে কি বলার আছে? আপনি সরাসরি ভাবে বলেন তারা চাটাতে ছিল ব্যস্ত। হ্যাঁ, তারা স্বৈরাচারকে চাটছে কিভাবে, হ্যাঁ সেটা নিয়ে এই প্রশ্নের উত্তরটা একটু ব্রড করে দিব আমি। হ্যাঁ, এটা একটু খুব ইন্টারেস্টিং জায়গা, এটা আমার একটা ফাইন্ডিংস। আমি এতদিন তো জার্নি করে আসছি, তো তো অনেকেই বলেন যে আমরা বাধ্য হয়েছিলাম, আমাদের এটা করা হয়েছিল, আমাদের ওটা করা বলা হয়েছিল, এটা করা হয়েছিল। ভাই বিশ্বাস করেন, আপনি যদি মন থেকে চান আমি এটা চাটবো না, আমি অন্যায়কে সাপোর্ট করবো না, আপনি ফাইট করতে পারবেন চাইলে, একটা পর্যায়ে পর্যন্ত ফাইট করতে পারবেন। সবকিছু না একটু মিনিমাম করেও ঠেকানো যায়, কিন্তু আপনি কেলাইতে কেলাইতে সেলফি তুলছেন, ঠিক আছে, ওইসব মার্ডারারদের সাথে, ওইসব গুমকারীদের সাথে। শাপলা চত্বরে যখন শাপলাতে আমাদের ভাইয়েরা মারা গেল, মার্ডার করা হইলো অন্ধকার করে দিয়ে, মিডিয়াকে সরাই দিয়ে, সেটার বৈধতা উৎপাদন করছে এখনকার উপদেষ্টা লেভেলের কয়েকজন আছে না, একজনকে তো বলাই যায়, দর্শক জানে আমি কার কথা বলতেছি। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, নাম কিন্তু বললাম না, এটা ভদ্রতা দেখাইলাম। এটা উনি কি এটার জন্য সবাই ক্ষমা বুঝে চাইছেন কিনা? বৈধতা উৎপাদন করছেন তো, এই মানুষগুলো যে হত্যা হয়েছিল আপনারা বৈধতা উৎপাদন করছেন কিনা? আপনারা শাহবাগকে সাপোর্ট করতে যে ওটাকে ধ্বংস করছেন কিনা বলেন? আপনাদের আপনাদের আসপর্দায় আপনারা যে আকামটা করছেন, আপনারা যে অন্যায়টা করছেন, একটা স্বৈরাচারীকে তৈরি হইতে যে সুযোগটা করে দিচ্ছেন, কালচারাল ফ্যাসিলিটি হিসেবে যে হেল্পটা করছেন, আপনারা যখন তখন যা করছেন, আপনাদেরকে এজেন্সি যা বলছে, বা আপনারা মন থেকে শুধু সুবিধা পাওয়ার জন্য বা ভালোবাসা থেকে, আমি জানি না সেটা কি হইতে পারে, যে কোনো কারণে হোক, আপনারা যে ফ্যাসিস্টকে হাসিনা হইতে দিচ্ছেন, একটা ভয়ঙ্কর রূপী একটা পিশাচ হইতে দিচ্ছেন, এটার জন্য কি আপনি সরি বলছেন? আপনাকে জনগণের কাছে ক্ষমা চাইছেন? অথচ রক্তের উপর আসা মানুষের গদিতে এসে বসে গেছেন। সিন্ডিকেট দিয়ে হোক, কোনো পত্রিকার সাপোর্ট নিয়ে হোক, কোনো একটা গ্রুপের সাপোর্ট নিয়ে হোক, আপনি ঢুকে গেছেন কিন্তু এটার ভিতরে। বাটপাড়ির তো একটা লেভেল থাকা উচিত। আপনি কি এটার জন্য সরি বলছেন? আমার মতো মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো যে মানুষগুলো নিয়ে কথা বলবে। আজকে বলতেছি, কালকে দেখাবো অনলাইনে, মানে স্ক্রিনে, বড় পর্দায়, ছোট পর্দায়, যেভাবে পারি। ভাই আমার তো এটা কেন নিতে পারবেন না, যতক্ষণ আমার ব্রেইন চলতেছে আমি তো কথা বলবোই। ভাই আমি যেটাতে কষ্ট পাইছি, আমার খারাপ লাগার জায়গাটা হলো আপনাদের মধ্যে কোনো সরি ফিলিং নাই। এত বড় একটা সংগ্রাম হইল, এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধ হইল, যুদ্ধ হওয়ার পরে 24-এর কথা বলতেছি, এতগুলো মানুষ, মানে শুধু জাতিসংঘ রিপোর্টে 1400+ মানুষ জীবন হারাইলো। আপনি 7 তারিখে স্ট্যাটাস দিলেন আপনি যে প্রথম ইউনূসের কাজ হওয়া উচিত শেখ মুজিবের বাড়ি যে পরিদর্শন করা। এটা তো ওনার কাজ হওয়া উচিত না। বলতে পারতেন যে প্রথম কাজ হওয়া উচিত আহত ভাইদেরকে দেখতে যাওয়া, আহত বোনদেরকে দেখতে যাওয়া। কি ভাই, এত মানুষ মারা যাওয়ার পর আপনার কাছে মনে হয়েছে এটা প্রথম কাজ হওয়া উচিত? সরি বলছেন, ক্ষমতাতে বসছেন, সরি নাই রে ভাই। আপনি সরি বলেন, আপনি অনেক ভালো কাজ করতেছেন, আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি আপনারা অনেক ভালো কাজ করতেছেন, চেষ্টা করতেছেন জুলাইকে ধরে রাখার জন্য। হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি নাও জানতে পারি, ভুলও জানতে পারি, কিন্তু আমি বিশ্বাস করলাম যে আপনারা ভালো কাজ করতেছেন। দেখতেও পাচ্ছি কিছু কিছু কাজ আসলে ভিজিবলি ভালো। আমার মনে হয় আপনাদের হাসিনাকে প্রপার গালি দেওয়ার আরো ব্যবস্থা করা উচিত, এবং মানুষের কালেকটিভ মেমোরিতে যেন এটা থেকে যায় সে ব্যবস্থাটা আরো করা উচিত। আশা করি আপনারা করবেন সেটা। কিন্তু সরি বলছেন কিনা, মাপ চাইছেন কিনা, ভাই আমি দুঃখিত, আমি কাজটা করছি, আমি লেজিটিমেসি ক্রিয়েট করছিলাম হাসিনার টিকে থাকা। এবার আসেন যারা কদমবুসি করছে। আপনি যখন বিগ একটা স্টার, একটা স্বৈরাচারের পা ধরে অভ্যেসে দেখতেছেন স্ক্রিনের মধ্যে, সেই মানুষটা কি সরি বলছে? কোনো দেখেন, কোন রিগ্রেট দেখেন? একটা হাসিনার গণহত্যাকারীর সাথে এই লোকটার কি পার্থক্য? এখন পর্যন্ত কি সে বলছে আমি মাপ চাইতেছি, আমি ক্ষমা প্রার্থী আমার মানুষের কাছে, আমি জনগণের পাশে থাকতে পারি নাই, যে মানুষগুলো আজকে আমাকে স্টার বানাইছে, আমি সরি যে আমি তাদের পাশে থাকতে পারি নাই? এটা কি বলতে পারছেন? এতটুকু বিবেকবোধকে আপনার কাজে দেয় নাই? আপনি এত বড় স্টার হয়েছেন, সিনেমা যেতেছে, সিনেমার নামে এদেরকে হালাল করে ফেলা হইতেছে, আপনি দেখেন খুব ইন্টারেস্টিংলি। এবং যাদেরকে সিনেমার বিভিন্ন ধরনের মানে এই যে ওয়ার্কশপের নামে যাদেরকে অনেকে প্রজেক্ট দেওয়া হইতেছে, তারা বিশ্বাস করেন, তারা মনের প্রাণে, অনেকে, আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি, যারা মনের প্রাণে একদম ফ্যাসিস্টের লোক ছিল, তাদের মন খারাপ হয়েছে 5 তারিখে, 36শে জুলাই, তারা কষ্টে বুক ফাইটটা গেছে তাদের, ঠিক আছে, যে চলে গেছে হাসিনা, হ্যাঁ পালাই গেল, ঠিক আছে। এই মানুষগুলোও কিন্তু আপনারা এমপ্লয়েড করছেন, কোয়ালিটির গল্প দিচ্ছেন। হয়তো আমি এক্সাম্পল দিচ্ছি, ভাই যে মানুষটা মানুষই না, যে মানুষটার বিবেকবোধ নাই, এতগুলো মানুষ হত্যা করার পর যার মধ্যে বিবেকবোধ আসে নাই, তার কোয়ালিটি দিয়ে আপনি কি ধুয়া পানি খাবেন আমার বুঝায় বলেন?
সে তো মানুষই না রে ভাই, বিবেকই তো নাই। একটা আর্টিস্টের প্রথম আলাপ হওয়া উচিত তার বিবেক বোধটা জাগ্রত কিনা, নাহলে তো সে আর্টিস্টই না। একজন অভিনেতা অভিনেতাই না। যে অভিনেতা খালেদা জিয়ার বাড়িতে যে আগুন সন্ত্রাস করে বইলা প্ল্যাকার্ড ধরল, ভাই ট্রাকের বালু ফালায় রাখছে, বালু ট্রাক ফালায় রাখছে, আপনি যে বলতেছেন যে হ্যাঁ নাকি আগুন লাগায়, মাপ চাইছেন তাদেরকে যে সিনেমা বানাইতেছেন, সেই সিনেমা আপনারা যে আবার এন্ডোর্স করতেছেন। আমার ভাইয়ের রক্তে, আমার বোনের রক্তে আপনি ক্ষমতায় আসছেন, আইসা আবার তাদেরকে এন্ডোর্স করেন, আপনি সরি বলছেন, এইটা করছেন ক্ষমতায় এসে। তো এই জিনিসগুলো কিন্তু ধরেন আমরা যে বেকুব, আমরা যে কিছুই বুঝি না, বিষয়টা কিন্তু এরকম না। আমরা হয়তো অনেক ক্ষেত্রে বলি না। আমি কিন্তু এই যে আজকে যতটুকু ডোজ দিলাম, বিশ্বাস করেন ভাই, আমি এই মুহূর্তে আরো 20 গুণ বেশি ডোজ দিতে পারি। আমি ওই 20টা রেখে দিলাম, আজকে 1 দিলাম, পরবার হয়তো 2 দিব, তারপর হয়তো 3 দিব, কিন্তু দিতে থাকবো। অনেকগুলোই আলাপ কিন্তু আমাদের আশেপাশে ঘোরে। আমি সাধারণ মানুষের পালসের কথাও বলতেছি। তো আপনারা যে এই কাজগুলো করছেন, এই কাজগুলোর ব্যাপারে আপনাদের কোনো সরি ফিলিং নাই, কোনো সরি ফিলিং নাই। কোনো পার্থক্য আছে আপনাদের সাথে ওই সব আওয়ামী লীগারদের সাথে, যে আওয়ামী লীগাররা গণহত্যা চালাইছে, তাদের সাথে আপনার পার্থক্য কি? আপনি আমরা বলেন। আপনার মতো সরি ফিলিং নাই, ওদের মতো সরি ফিলিং নাই। আপনি এখন হঠাৎ করে ফিল করতেছেন যে আমার পরম আত্মীয়, আমার পরম মানুষটাকে বাঁচাইতে হবে, এজন্য আমার এই কাজ করা উচিত, আমার এদেরকে এদেরকে আমাকে পকেটে নিয়ে নেওয়া উচিত। আপনি যেই টাকা দিয়ে, আপনারা যে টাকা দিয়ে যেই গর্ব ফুটানি এটা দেখাইতেছেন, এই টাকাটা কি আপনার বাপের টাকার? প্রথম প্রশ্ন। নিশ্চয়ই না। এটা আমার টাকা, আপনার টাকার। একজন রিক্সাওয়ালা যে বন্ধুটি কিনা খাইতেছে, সেই মানুষটা একজন কৃষকের। আপনি তাদের টাকা নিয়ে ফুটানি করতেছেন, দেখেন আমি ডকুমেন্টারি বানাইতেছি, দেখেন আমি বই ফুটেছে। ভাই করতেছেন ভালো, কোনো সমস্যা নেই, সরিটা বলেন। আমার কথা হলো যে নিঃস্বার্থভাবে জনগণের কাছে একদম দাঁড়ায় বলেন, আমি অত্যন্ত দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী যে আমি কাজটা ঠিক করি নাই। আমি যে লেজিটিমেসি ক্রিয়েট করছিলাম একজন রাক্ষসের, একটা রাক্ষসীর, এটা ঠিক হয় নাই, এটা অন্যায় হয়েছে, নাইলে তো এটা হইতো না। তো এরকম প্রত্যেকটা সেক্টর নিয়ে মানে আমার সেক্টরে ধরেন গানের মানুষগুলা, যে বড় বড় যে সেলিব্রিটিস, আপনি দেখেন কোন বড় বড় সেলিব্রিটিসরা এখনো ওপেনলি কথা বলে, তারা এখনো মনে প্রাণ একটা বিশ্বাস করে হাসিনা ফিরে আসবে। ভাই রিয়েলিটি এটা। আমি যে কথাগুলো বলতেছি, আমি বিশ্বাস করি আমার দর্শক যারা আমাকে দেখছে, তারা বেশিরভাগই যারা বাংলাদেশপন্থী মানুষ, তারা আমার কথা কানেক্ট করতে পারবে, আমি কি বুঝাতে যাচ্ছি তারা বুঝতে পারবে। আমি বিশ্বাস করি তাদের সাপোর্টটা আমি পাবো। আমি যেটা বলতেছি সেটা ফ্যাক্ট, একটা ফ্যাক্ট, আমি কোনো কিছু বানাই বলতেছি না। এই কথাগুলা শুধু আমার কথা না, এই কথাগুলো পাবলিক স্পেয়ারে অনলাইনে ঘোরাফেরা করে, বিভিন্ন মানুষের ইকোজ আমি শুনতে পাই, যে আমার মনে হয় যে আমার বলা উচিত। এবং আমি আজকে এই প্রোগ্রামে আসার আগে একজন আমাকে টেক্সট পাঠাইছে, বানা ভাই আপনাকে আরো বেশি প্রোগ্রামে দেখতে চাই, আপনি আরো বেশি কথা বলেন। এই কথাটা বলছে আমাকে জুলাইয়ের একজন আহত, যিনি 93টা ছড়া গুলি খাইছে তার বডির ভিতরে, এখন অনেকগুলো বের করা হয় নাই। সেই মানুষটা যখন আমাকে বলছে ভাই আপনার কাছ থেকে আমার এক্সপেকটেশন আপনি আরো বেশি কথা বলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আই হ্যাভ টু টক মোর। সো আমি জানি আমার কথাটা আমার শত্রু বাড়ায় দিবে, কিন্তু আমার কেউ তো একজন বলতে হবে, কেউ তো একজন হিউসেল ব্লো করতে হবে। মানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে যেহেতু বেশ লম্বা সময় থেকেই হচ্ছে যে আওয়ামী লীগ ধরে নিয়েছিল যে আপনি হচ্ছে এন্টি আওয়ামী লীগ, সেই জায়গা থেকে হচ্ছে এই 2000 যদি ধরি 24-এর আগে আপনার যে কাজগুলো কমে যাচ্ছিল, সেই জায়গা থেকে কি আপনি পলিটিক্সের শিকার কোনোভাবে আপনার কাছে মনে হয়? আমি তো বিলিভ করি এটা। দেখেন ভাই, আমি সবসময় একটা জিনিস খুব স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ। ধরেন আমার কাজ যদি কোনো কারণে কমে যায়, আমি ব্যক্তিগত আলাপে একটু কম যেতে চাই। কারণ হইতেছে ধরেন আমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই গল্পটা দেওয়ার চেয়ে, ভাই যে মানুষটা জীবন হারাই ফেলছে, যার জীবন চলে গেছে, যে পরিবারটা, যে মাটা তার সন্তান হারাইছে, যে বাবাটা তার সন্তান হারাইছে, যে ভাইটা তার ভাই হারাইছে, বোন হারাইছে, মানে বোনরা, মানে মানে পরিবারের মানুষ হারাইছে, তাদের কষ্ট অনেক বেশি স্যাক্রিফাইসটা। সো আমার ক্ষেত্রে এটা হইতে পারে, এবং আমার বিশ্বাস করি আমার ক্ষেত্রে এটা হইছেও। এবং আমি তো টার্গেটেড ছিলাম সহজভাবে, কারণ আমি তো হার্ড টক কনভারসেশন সবসময় বিশ্বাস করি। আমি কখনো চাটতে যাইনি ভাই, আপনি আমার কোনো রেকর্ড পাবেন না। আমার কখনো ফেসবুকে স্ট্যাটাস দিতে হয় নাই, কত সুন্দর সেতু বানাইছে, পদ্মা সেতু। ভাই 10,000 কোটি টাকার প্রজেক্ট আপনি 40,000 কোটি টাকায় বানাইছেন, এবং এটা আপনার বাপের টাকায় বানান নাই, জনগণের টাকায় বানাইছেন। এটা নিয়ে ফ্লেক্স করছে এখনকার উপদেষ্টা সাহেব মহোদয় একজন, দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, যে কি অপূর্ব সৃষ্টি এটা, মনে হয় হাসিনা নিজে বানাই দিছে এটা। ভাই এরকম চাটা আমি এইসব ফাইজলামি কোনো মানেই হয় না। এবং
স্ট্যাটাসে তোর বন্যা বয়ে গেছে, এটা তো রেকর্ড করা আছে, আমাদের কাছে তো আছে এগুলো। সো কি পরিমাণে স্ট্যাটাস চাটা, আপনি নিয়মিত বৈধতা উৎপাদন করে গেছেন, নিয়মিত বৈধতা উৎপাদন করে গেছেন, যা বলার দরকার নাই তাও বলছেন, নিয়মিত বেসিসে বলছেন। এখন আপনি বিভিন্ন ধরনের আপনারা ব্যাখ্যা দিতে পারেন যে ভাই আমার বলা না বললে আমার এটা হয়ে যেত ওটা হয়ে যেত, ঠিক আছে, গভর্নমেন্টের টাকা বিদেশে ঘুরে আসছেন, সে আলাপ তো জানি ভাই আমরা। তো স্বৈরাচারের টাকা খাইতে খারাপ লাগে নাই? রক্ত বমি হয় নাই কখনো? মনে হয় নাই যে এর বমিটার মধ্যে অসুস্থ যখন বের হয়েছে তখন খাবারটার ভিতরে মানুষের রক্ত লাগানো আছে? ফিল হয় না এরকম? এরকম কেন হয় না? মানে এই বিবেক বোধটা নাই কেন আপনার? কারণ ভণ্ডামি ভর্তি, ঠিক আছে। এবং ভণ্ডামিটা করতে আমি এক্সপেক্ট করি যে ভণ্ডামি থেকে বেরোয় আসবে যদি সরিটা বলতে পারতো, হাসিনার মতো না হয়ে। এখনো তো হাসিনা কয় যে এই ধরনের কথা, সজীব ওয়াজেদ জয় যে ধরনের কথাবার্তা বলে এই লোকটা, এই নেশাখোরটা, তো এই ধরনের কথাবার্তা দেখবেন ওরা একই রকমই, জাস্ট পাওয়ারে বসে গেছে। জনগণ বুঝতেছে ভাই, কিচ্ছু বলার দরকার নেই ভাই, ইতিহাস ক্ষমা করবে না, আমি বিলিভ করি। ওকে, তার মানে হচ্ছে আপনি এটা স্পষ্টভাবে বলছেন যে হচ্ছে যে আপনার এই কাজগুলো কমে যাওয়ার পেছনে পলিটিক্স একটা বড় একটা। ভাই আমি কিন্তু আবারও বলতেছি আপনাকে একটা কথা স্পষ্ট করে, আমারটা কিন্তু মুখ্য না, মানে আমি কতভাবে ক্ষতিগ্রস্ত এটাকে আমি ফ্লেক্স করতে চাই না, মানে এটাকে নিয়ে আমি বোল্ড করতে চাই না। ওকে, কারণ আন্ডারস্ট্যান্ড। মূল বোল্ড বিষয়টা কিন্তু আমি যেটা রেজ করছি, যে পয়েন্টগুলো আমি কথা বলতেছি আজকে, সেটা যে আপনি যে উন্নয়নের নামে যে জিনিসটা দেখা যাচ্ছে, হাসিনাও কিন্তু এই কাজ করতো যে আমি 16 কোটি মানুষকে খাওয়াই। আজকে আমি যা করছি এটা আমার করা, এই অ্যাটিচিউডটা কিন্তু রং। এটা জনগণের টাকায় আপনার রেসপন্সিবিলিটি, আপনি বেতন নেন, আপনাকে বসানো হয়েছে কাজ করার জন্য, এই অ্যাটিচিউড বাদ দেন যে আপনি করছেন, এই অ্যাটিচিউডটাই রং অ্যাটিচিউড, এটা হাসিনা অ্যাটিচিউড, এটা আওয়ামী পনা। এই আওয়ামী পনা থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে বলেন যে এটাই আমার রেসপন্সিবিলিটি ছিল, আমি হলে কি করতাম, ধরেন আমি যদি এরকম জায়গায় থাকতাম আমি বলতাম এটা জনগণের জন্য আমার রেসপন্সিবিলিটি ছিল, আমার দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করতেছি। কারণ মানুষের রক্তের টাকায় আমি আজকে যে চেয়ারে বসে আছি, এই যে কথা বলতে পারতেছি মানুষের জন্য। আমার কোথায় লাগে জানেন, আজকে আমি যে কথাগুলো বলতেছি আমি ওই সব ভাইদের জন্য, এই মুগ্ধ, এই আবু সাইদ, এই আমিন, এই আনাসরা শহীদ হয়েছিল বলেই কিন্তু আমি বলতে পারতেছি। সো আমার কিন্তু তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি, ওই আহত ভাই বোনদের প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে। সো রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমি বলেছি, আমি আজকে বলছি, কালকে বলবো, পরশু বলবো, যতদিন বেঁচে আছি বলে যাব। ভুল ভ্রান্তি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, বারবার আমি যে কথাটা বলি এমফেসাইজ করতেছি, সরি বলেন, ক্ষমাটা চেয়ে নেন। জনগণ যেন বুঝে যে না, অ্যাটলিস্ট এ হাসিনা না, হাসিনা আওয়ামীপনার মধ্যে নাই, কিন্তু আপনাদের মধ্যে এখন অনেকের মধ্যে আওয়ামীপনা দেখতে পাই, যেটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক। এটা নেওয়া যায় না, কেননা এটা তো আসলে হাসিনার সরকার না, এটা নেওয়া যায় না। এক্স্যাক্টলি। মানে ভাই একদমই শেষ দিকে, হ্যাঁ, মানে please. শেষ দিকে হচ্ছে আমি একটা আউট অফ বক্স প্রশ্ন করতে চাই। জি। সেটা হচ্ছে রিসেন্ট সময় হচ্ছে আপনার কিছু স্ক্রিনশট নিয়ে আলোচনা হচ্ছিল, আচ্ছা। আপনি সেটা ক্লিয়ার করেছেন যে এটা আসলে হ্যাঁ। কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই কাজগুলো কারা করছে এবং কেন করছে? ভাই দেখেন, আমি হঠাৎ করে চরিত্রহীন হয়ে গেছি, বিষয়টা এরকম হয়ে গেছে, বুঝছেন? এটাকে ক্লিক বেট বানায়েন না দয়া করে, ঠিক আছে, এইভাবে। কারণ এই দুষ্টামিগুলো চ্যানেলগুলো করে আমি দেখছি, আমি এখানেই বলতেছি অন রেকর্ডে, এই দুষ্টামিগুলো কইরেন না আপনারা আমার এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? কারণ চরিত্রহীন হয়ে গেছে, আমি 16 বছর চরিত্রহীন ছিলাম না, হঠাৎ করে 36শে জুলাইয়ের পরে যখন আমি চরিত্রহীন হয়ে গেছি, হঠাৎ করে স্ক্রিনশট। ভাই আমি তো মানে আমি বাংলায় কি কি জানি টেক্সট করতেছি, কথা বলতেছি, যাকে আমি আমার মেয়ের মতো মনে করি, আমি বোনও বলি না, আমি বলি আমার মেয়ে, তার নাম ধরে একটা আলাপ চলে আসছে, ধরেন। তো বাবা মেয়ের গল্পের মধ্যেও আপনি নিয়ে আসছেন হইতেছে এসব ইত্রামি, এগুলো ওদের পক্ষে সম্ভব, এটা ওদের পক্ষে সম্ভব। এবং এই আওয়ামী লীগের লোকজন এরাই করতেছে, বিদেশ থেকে করতেছে বা দেশ থেকে করতেছে। এবং আপনাকে সুখবর দিই একটা, সেটা হচ্ছে দুজনকে অলরেডি আমরা ধরছি, আইন শৃঙ্খলা আমি এর মধ্যে জিডি করছিলাম এবং দুজনকে অলরেডি কর দেওয়া হয়েছে, ঠিক আছে। দুজনই জেলে আছে, ঠিক আছে। সো এটা একটা সরি, এখন একজন আছে এবং তারা কি আওয়ামী লীগের কেউ? হ্যাঁ, অবশ্যই। সো আমি আমার অভিযোগ জানাইছি, সেখানে প্রমাণ হয়েছে যে তারা এগুলো করছে ফেক, কিন্তু আমি এটাকে প্রচার করি না এইভাবে, যে দরকার মনে করি নাই আমি, কারণ এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই, এত ইন্সপায়ার করতেছি না তাদেরকে, এতটা আনস্পায়ার না আমি, বুঝছেন? ধরেন আমি এইভাবে কথা বলি না, দিস ইজ নট মাই ওয়ে অফ টকিং। মানে আমার সাথে যারা কথা বলেন, আমাকে যারা চেনেন, বা আমার সাথে যারা আমাকে অনেকদিন যাবৎ ফলো করেন, তারা জানেন, আমার অন্যান্য ইন্টারভিউ যারা দেখেছেন তারা জানেন দিস ইজ নট মাই ওয়ে। আমি মানুষের সাথে কমিউনিকেশনের আমার ওয়ে ডিফারেন্ট, আমি যেভাবে কথা বলি সেটার সাথে এটা কোনোভাবে কোনো মিল নাই, ঠিক আছে।
সো এতটুকু বুদ্ধি মনে হয় আমার মানুষের আছে। সো এই জন্য আমি এটাকে নিয়ে বেশি আলাপ করতে চাই না। করছি অনেক আলাপ, ওই যে লাইভ করছিলাম একটা, ওকে। যথেষ্ট গালি দিছি ভাই, মানে ওরাও গালি দেয়। ওরা আমার হয়েছে কি, ওরা ধরেন আমার একটা গালি দিলে আমি এমন একটা গালি দিই যেটা ওরা নিতে পারে না, আরো অস্থির হয়ে যায় ওরা। কারণ ভাই দিন শেষে তো ভাই আমি ক্রিয়েটিভ, তুমি তো আমার বিট করতে পারবে না, আমার ব্রেইন তো তুমি অচল ডেট না করা পর্যন্ত তুমি, আমি তো চলতে থাকবে আমার যুদ্ধ। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে জি। এসেছি। শেষে যাওয়ার আগে হচ্ছে আপনার প্রতি উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আর দর্শকের উদ্দেশ্যে শুধু এটাই বলার আছে, আপনারা এই দেশটাকে সবাই পাইছেন অনেক বছর পর, 16-17 বছরের পর একটা দেশ যেটা হয়তো আমরা স্বপ্ন দেখি এই দেশটা হয়তো সুন্দর সাজানো হবে, গোছানো হবে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ হতাশ হয়ে যাবেন না। যে যে জায়গা থেকে সৎ থাকেন, সৎ থাকার চেষ্টা করেন, রাইট কথাটা বলেন। যেমন আমি অনেক হার্ড টক করছি আজকে, সো এরকম হার্ড টকও করেন, দরকার আছে, সমালোচনা করেন, আবার কখনো প্রশংসা করার দরকার হলে প্রশংসা করেন, কিন্তু ছেড়ে যায় না, হতোদ্যম হয়ে যায় না, হতাশ হয়ে যায় না। অনেকের মধ্যে হতাশা দেখতে পাই ইদানিং। এই হতাশাটা আপনাদের মধ্যে থাকাটা উচিত না আমি মনে করি, কারণ 16 বছরের অত্যাচার সহ্য করছেন, এত ধৈর্য ধরছেন, একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ বিশ্বাস রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর দেশ দিবে, সামনে একটা সুন্দর দেশ হবে, এটা আমি বিশ্বাস করি, এবং সামনের দিনটা আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। এটাই আমার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে, আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত কাজে মনোযোগী হইতে পারি, অনেক বেশি আপনাদের জন্য বড় কিছু, ভালো কিছু নিয়ে আসতে পারি। একজন আমার যে আইডেন্টিটি মূল, সেই আইডেন্টিটিতে আমি বেস্ট কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বান্না ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও জুবাইর ভাই, অ্যান্ড বাংলা ভিশনে যারা এতক্ষণ ছিলেন এখানে, তাদের সবাইকে। দর্শক, আমরা গল্প করলাম, কথা বললাম এবং অনেক অজানা তথ্য জানার চেষ্টা করলাম এবং জানলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।